নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নতুন প্রতীক তালিকায় ১১৯টি প্রতীক রাখা হয়েছে। এর আগে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর ১১৫টি প্রতীক চূড়ান্ত করে নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। তবে সেই তালিকায় শাপলা বা শাপলার কোনো ধরনের প্রতীক হিসেবে রাখা হয়নি। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক দাবি করে আসছিল। সবশেষ তারা সংশোধিত বিধিমালা আবারও সংশোধনের আবেদন করে ইসি বরাবর। আবেদনে বলা হয়, শাপলা ছাড়াও শাপলার অন্যান্য আঙ্গিকও এনসিপিকে বরাদ্দ দেওয়া যেতে পারে। তবে ইসি বলে আসছিল, আইনি বাধা না থাকলেও প্রতীক তালিকা সংশোধন করবেন না তারা। তবে সবশেষ বিধিমালা সংশোধন করল ইসি। সেটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রকাশ হল চূড়ান্ত প্রজ্ঞাপন। কোন দলের চাপে শাপলা কলি প্রতীক যুক্ত করেনি ইসি, বরং কিছু প্রতীক নিয়ে আপত্তি থাকায় তালিকা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন কমিশনের নিজস্ব এখতিয়ার। এছাড়া নতুন দলের নিবন্ধন যে কোনো সময় চূড়ান্ত হতে পারে বলেও জানান তিনি। নির্বাচন ঘিরে বৃহস্পতিবার প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান সচিব। সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন আয়োজনে আর মাস তিনেক সময় বাকি। তাই প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনের এই আন্তঃমন্ত্রণালয় সভা। প্রথমবার আয়োজিত এই বৈঠকে যোগ দেন ৩১টি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা। পরে ইসি সচিব জানান, তফসিল ঘোষণার আগে সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঋণ খেলাপির তথ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব, এই প্যানেলটা আমরা প্রস্তুত করছি এবং আমরা প্যানেলে এবার বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি ব্যাংক যারা কাজ করেন, দায়িত্বরত আছেন, তাদেরকেও আমরা এর ভিতরে অন্তর্ভুক্ত করব। স্ব ক্ষেত্র থেকে বাজেট নিয়ে আমাদেরকে জানাবেন, তবে আমরা বলেছি যে বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে। নির্বাচন পরিচালনা বিধিমালা আবারও সংশোধনের বিষয়ে জানতে চান গণমাধ্যম কর্মীরা। সচিব বলেন, এটি কমিশনের এখতিয়ার। কিছু প্রতীক নিয়ে আপত্তি থাকায় তালিকা সংশোধন করা হয়েছে, কোনো চাপের মুখে নয়। নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলা কলির সাথে আরও কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা হয়েছে। কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে, আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না। গণভোট বিষয়ে ৮টি দলের স্মারকলিপি প্রসঙ্গে সচিব বলেন, এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। নির্বাচনের সাথে ৩টা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা প্রতীকের প্রশ্নে আপোষহীন এনসিপি। শাপলা না পেলে নির্বাচন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছে মতো নতুন গেজেট করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, শাপলা কলি প্রতীক বরাদ্দ করা গেলে শাপলাও করা যাবে। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র ব্যক্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস উল্লেখ করে শিগগিরই কেন্দ্রীয় শহীদ মিনারে সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের আদেশ ঘোষণার দাবি জানান এনসিপির এই নেতা। পাশাপাশি গণভোট নিয়ে জনগণকে বিভ্রান্ত না করে নোট অফ ডিসেন্টের সমাধান কিভাবে করা যায় সেদিকে বড় রাজনৈতিক দলগুলোকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের সামনে জুলাই সনদের আদেশ প্রকাশ করলে তাতে এনসিপি সই করবে বলেও জানান নাসির উদ্দিন। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। নির্বাচনে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পৃথক স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ
সমমনা 8টি দল। দুপুর 1টার দিকে স্মারকলিপি জমা দেন তারা। পরে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে। সংশোধিত আরপিও কাটছাঁট না করে হুবহু বহাল রেখে অনুমোদন করতে হবে। এছাড়াও সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার 8 দলের দাবি শুনেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করবে বলেও জানান জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর আগারগাঁও মোড়ে জড়ো হন তারা। সেখান থেকে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যান প্রতিনিধিরা। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতার রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্য জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দল প্রস্তাব করেছি যে জুলাই জাতীয় স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। জুলাই সনদ ও গণভোটের ওপর ঐকমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত বা কাল সকালের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। বলেন, অন্যথায় সরকারের ওপর আস্থা হারাবে জনগণ, আর এতে গণভোট ও জাতীয় নির্বাচন দুটি প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি। জনগণের নয়, নিজেদের লাভ হিসেব করে বিএনপি সংস্কার চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের দিন গণভোট হলে মানুষের আগ্রহ থাকবে না বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচনের ব্যস্ততায় এতে 5% ভোট নিয়েও সংশয় তৈরি হবে। রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম, প্রতিটি ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, প্রপোজাল দিয়েছে, ইতিমধ্যে 4 দিন পার হয়ে গেছে। আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন। ভিন্নমত বাদ দিয়ে জুলাই সনদ একতরফাভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জাতীয় ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন দলের নেতারা। জানান, এই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার সরকারের নেই। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও ভিন্নমতের গুরুত্ব নিয়ে রাজধানীর গুলশানে বিএনপির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরাও। বিএনপি বলছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার আদেশ জারির এখতিয়ার রাখে না। সংবিধান অনুযায়ী এ আদেশ দিতে পারেন রাষ্ট্রপতি। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের সুপারিশমালায় ভিন্ন মতকে উপেক্ষা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ভিন্নমত থাকলেও তা জুলাই সনদে উল্লেখ না থাকায় জাতীয় ঐকমত্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছি, বিভক্তি সৃষ্টি করছি। সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। বিষয়টি সমাধানে বিএনপি প্রয়োজনে আবারও প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই মনোভাবের কথা জানান। পোস্টে তিনি বলেন, তার দলের লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয়। তারেক রহমান আরও বলেন, যখন কোনো তরুণ মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন
অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন বাংলাদেশ সম্ভাবনা ও অগ্রগতি হারায়। এ নিয়ে বিএনপির পরিকল্পনার বিষয়ে তিনি জানান, বিএনপি সারা দেশে এমন একটি উদ্যোগ নিয়ে কাজ করার কথা ভাবছে যাতে শিশু পরিচর্যা বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হয়ে উঠতে পারে। এছাড়া 2034 সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা তার দলের লক্ষ্য বলেও জানান তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। এমন বিরোধ হতাশাজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার থেকে একাধিকবার ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ততই বাড়ছে মতপার্থক্য। আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, দলের নির্বাচনী প্রতীক সহ আরও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ প্রতিনিয়ত বাড়ছে। দলগুলোর এই অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। দুই ধরনের বিরোধ বেরিয়ে হয়েছে। একটা হচ্ছে এটা আপনার কি পদ্ধতিতে পাশ করা হবে, আরেকটা হচ্ছে এই জন্য গণভোট হলে গণভোট কবে হবে। এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে? রাজনৈতিক দলের অনৈক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আবারও জানান, পরিস্থিতি যাই হোক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। যে যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার মানে না, এটা তো কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। এবার দলের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন বিএনপি নেতাদের পরিবারের সদস্যরাও। পারিবারিক পরিচয়ের বাইরেও রাজনৈতিক অঙ্গনে নিজেদের পরিচিত করে তুলছেন, প্রমাণ দিয়েছেন যোগ্যতার। দলের জ্যেষ্ঠ নেতারা জানান, পারিবারিক পরিচয় থাকলেও প্রার্থীদের যোগ্যতা, ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা যাচাই করে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের বড় রাজনৈতিক দলগুলোতে রয়েছে রাজনৈতিক উত্তরাধিকারের সংস্কৃতি। নেতার উত্তরাধিকার হিসেবে সন্তান বা পরিবারের সদস্যদের রাজনীতিতে সক্রিয় হওয়ার উদাহরণ রয়েছে অনেক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে গণসংযোগ করছেন নেতাদের পরিবারের সদস্যরা। তাদের অনেকেই বিগত বছরগুলোতে আন্দোলনে সক্রিয় থেকে নিজের অবস্থান তৈরি করেছেন নিজ নিজ এলাকায়। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান বাবার পথ ধরে রাজনীতি করছেন। গাজীপুর 4 আসনের স্থানীয়দের মাঝে এরই মধ্যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে। বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোটে আমি উপজেলা বিএনপির সভাপতি হয়েছি। আরও পরে আমি গাজীপুর ডিস্ট্রিক্ট বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি কাউন্সিলরদের সরাসরি ভোটে। গণতান্ত্রিক আন্দোলনে, এই যে ভোটের আন্দোলনে আমি সবসময় জনগণের পাশে ছিলাম। কারাবরণ করেছি, মামলা হয়েছে, হামলা হয়েছে, তারপরে আমি বাবার মতনই আমি জনগণের পাশে ছিলাম। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত যশোর 3 আসন থেকে এবার মনোনয়ন প্রত্যাশী।
দীর্ঘদিন জনগণের জন্য আমরা রাজনীতি করেছি। আমার প্রয়াত পিতা এই বিএনপির আনুকূল্যেই জনগণের সমর্থন নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে প্রভূত কাজ করেছেন। সৃষ্টিকর্তা যদি আমাকে যশোরের মানুষের ভোটে আগামীতে যশোরের মানুষকে প্রতিনিধিত্ব করবার তৌফিক দেন, ইনশাল্লাহ আমি তাদের এই প্রত্যাশাটাকে বিবেচনায় রেখে সমাজের সকল শ্রেণীর পেশার মানুষের সাথে কথা বলে অগ্রাধিকার একটা তালিকা তৈরি করে সেভাবেই এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবার চেষ্টা করব। জ্যেষ্ঠ নেতারা জানান, এসব প্রার্থীদের অনেকেই প্রার্থী হিসেবে যোগ্য এবং এলাকার জনগণের মাঝেও রয়েছে গ্রহণযোগ্যতা। যে নেতা প্রয়াত, স্বাভাবিকভাবে সেই নেতার তো একটা ফুটপ্রিন্ট থেকে যায়, তাই না? তারও একটা সাপোর্ট বেস থেকে যায়। তারপর তার ছেলে সে যদি ভালো কাজ করে, ইলেকশন ক্যারি করে আসতে পারে, রেজাল্ট নিয়ে আসতে পারে, তারটা তো অবশ্যই যাচাই করা হবে। যারা মৃত্যুবরণ করেছেন এবং তাদের সন্তানরা রাজনীতিতে সক্রিয়, এলাকায় সক্রিয়, বিভিন্ন পদ পদবিতে আছে, তারা তো দাবি করতেই পারে, কোনো নেতার সন্তান হিসেবে নয়। তাদের কর্মকাণ্ড বিবেচনা করেই আমরা অবশ্যই তাদেরকে বিবেচনায় আনা হবে। তবে শুধু পরিবারের পরিচয়ই নয়, শেষ পর্যন্ত প্রার্থিতার বিচারে সব দিক বিবেচনা করেই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতি করে 25 লাখ টাকা আত্মসাৎ ঘটনা হ্যাকিং কিনা এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এই বিভাগের 3 কর্মকর্তাকে। একই সাথে জব্দ করা হয়েছে সন্দেহভাজন 3টি ব্যাংক হিসাব। আর সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে মতিঝিল থানায়। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় 2টি কমিটি 3 কর্মদিবসের মধ্যে জমা দেবে প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র থেকে 25 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তন করে চক্রটি। পরে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের একটি উপশাখায় টাকা স্থানান্তর করে। আবার একই দিনে চক্রটি রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তা তুলে নেয়। একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ বাংলা ব্যাংকে 30 লাখ ও এনআরবিসি ব্যাংকের মাধ্যমে 20 লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয়। তবে লেনদেনগুলো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। পাসওয়ার্ডগুলো এগুলো কম্প্রোমাইজ হয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে এবং এই হিসেবে তদন্ত চলছে, যেটা আসলে কোত্থেকে হলো, কিভাবে হলো, সেটা যাতে আমরা উদ্ঘাটন করে সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। দেশের তফসিলি ব্যাংকগুলোতে যখন সাইবার নিরাপত্তা বাড়াতে জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, ঠিক তখনই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে হয়েছে এই জালিয়াতি। এই ঘটনায় মতিঝিল থানায় হয়েছে মামলা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে। বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত 23 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে 25 লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন ব্যক্তি। তার 4 দিন পরে ঘটে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল এ ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের কাছে পাঠাচ্ছে বিসিবি। প্রতিবেদনে যাচাই বাছাই শেষে অভিযুক্তদের শাস্তি দেয়া হবে জানিয়েছেন সহসভাপতি সাখাওয়াত হোসেন। আসন্ন প্লেয়ার্স ড্রাফটের আগে এ বিষয়ে সমাধানে পৌঁছাতে চায় বোর্ড। বৃহস্পতিবার বিপিএল এ দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে সভা হয় বিসিবির, যেখানে সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও ছিলেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন। সেখানে বিপিএল এর ফিক্সিং ইস্যুতে অভিযুক্তদের শাস্তির বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান সাখাওয়াত হোসেন। এদিকে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে প্রথম 2 আসরের মতো নিলাম প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা, জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। এক এক সময় এক এক নাম যখন আসে, এটা মানুষের জন্য বিভ্রান্তিকর এবং এটা ব্র্যান্ড স্ট্যান্ড করে না। সেই ক্ষেত্রে আমরা নামটাকে একটা ব্র্যান্ড ইমেজে নিব এবং নামটাকে আমরা ট্রেডমার্ক করে নামের সত্য পুরোপুরি বিসিবির কাছে থাকবেন। ক্লিয়ারলি আমরা আমাদের সাইডটা বলে দিয়েছি যে আমরা টিমের থেকে এক্সপেকটেশন কিভাবে চলতে হবে, কি হবে। কারণ একটাই কারণ হচ্ছে এটা 5 বছর ধরে, যেহেতু 5 বছর জন্য আমরা দিচ্ছি, সেই জন্য আমরা একদম ক্ল্যারিটি সহকারে ওনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
নেটে ব্যাটিং অনুশীলনের সময় ঘাড়ে বল লেগে মারা গেছেন অস্ট্রেলিয়ার 17 বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন। মেলবোর্নের ফানট্রি গালি ক্রিকেট ক্লাবের ট্রেনিং সেন্টারে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। টি-20 ম্যাচের প্রস্তুতির স্বার্থে মঙ্গলবার ফানট্রি গালি ক্রিকেট ক্লাবে যান বেন অস্টিন। সেখানে অটোমেটিক বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলনের সময় ঘাড়ে বল লাগে। হেলমেট পরলেও নেক গার্ড পরেননি অস্টিন। ঘাড়ে আঘাত পাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয় অস্টিনকে। বুধবার মৃত্যু হয় তার। অস্টিনের মৃত্যুতে সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে একটি বিবৃতি দেয় মেলবোর্নের ফানট্রি গালি ক্রিকেট ক্লাব। এর আগে ঘাড়ে বল লাগার একই রকম ঘটনায় 2014 সালে মৃত্যু হয় অজি ক্রিকেটার ফিলিপ হিউজের। এরপর থেকে ঘাড়ের সুরক্ষা ব্যান্ড ও কনকাশন টেস্টের প্রচলন শুরু হয় ক্রিকেটে। ভারতের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের জন্য হেড কোচ কাবরেরাকে ছাড়াই শুরু হলো জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিন টিম হোটেলে রিপোর্ট করেছেন 14 ফুটবলার। ভারতের বিপক্ষে জিততে মরিয়া অধিনায়ক জামাল ভুঁইয়া আফগানিস্তানের জায়গায় নেপালের সাথে ম্যাচকে প্রস্তুতির জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। হংকংয়ের বিপক্ষে হয় অভিষেক, হোম অ্যাওয়ে 2 ম্যাচের পারফরমেন্সে কোচের আস্থা অর্জন করেছেন জায়েন আহমেদ। জাতীয় দলের ক্যাম্পে পরিচিত আবহ তার কাছে। নভেম্বরের 2 ম্যাচের জন্য প্রথম দিনই সতীর্থদের সাথে টিম হোটেলে জায়ান। 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ। 14 ফুটবলার নিয়ে আগেভাগে ক্যাম্প শুরু করার কারণ জানিয়েছেন টিম ম্যানেজার। প্রীতি ম্যাচে আফগানিস্তানের বদলে নেপালের সাথে খেলাকে ইতিবাচক বলছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হামজা সমিত দুজনই খেলবেন এই ম্যাচে। আপনি জানেন যে আমাদের কালচার একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমি খেলা, খেপ খেলা। তো আপনি তো এটাকে আপনার যে সুযোগ পাবে সেই খেপ খেলবে। এই খেপ খেলতে গিয়ে তো আপনার ইনজুরিতে আসছে। সমস্ত কিছু বিবেচনা নিয়ে আসলে ক্যাম্পটাকে আমরা করা যে সবাইকে একসাথে করে রাখি। আফগানিস্তান আর নেপাল টিম ওয়াইজ কাছাকাছি, তো এত বড় ডিফারেন্স নাই। বাট আমি মনে করি এটা একটা প্রিপারেশন ম্যাচ, আর এটা ইন্ডিয়ার সাথে এটা ভালো হবে আমার জন্য। এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। ভারতও ছিটকে গেছে। 2 দলের ম্যাচটি মর্যাদার, জয় পেতে মরিয়া জামাল। একটা বড় ম্যাচ আমি মনে করি, কারণ এটা তো ইন্ডিয়া আর বাংলাদেশ ইন্ডিয়া একটা ভালো হিস্টোরি আছে। তো আমরা ইন্ডিয়ার সাথে দিতে চাই, আর ইন্ডিয়া অনেক পরে অনেক বছর পরে বাংলাদেশ খেলবে। হংকং ম্যাচে স্কোয়াডে থাকা ফুটবলাররাই ক্যাম্পে ডাক পেয়েছেন। 2 হলুদ কার্ডের জটিলতায় নেই ফাহমেদুল। বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দিবেন এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে। পিতৃত্বকালীন ছুটি থাকায় ক্যাম্পের শুরুতে পাওয়া যাচ্ছে না কোচ কাবরেরাকে। বসুন্ধরার কালকে খেলার পরে 2 দিন তারা রেস্ট চেয়েছে। 2 দিন রেস্টের পরে 3 তারিখ 4 তারিখে তারা উঠার একটাই করছে। যখন আসবে তারপরে হয়তো আমরা সিদ্ধান্ত নেব কবে নাগাদ তাদেরকে আমরা ক্যাম্পে পাবো, এবং ইন দি মিন টাইম কোচ আমাদের চলে আসবে। হেড কোচ না থাকায় সহকারী কোচের অধীনেই শুক্রবার শুরু হবে মাঠের অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে 2022 সালে ট্রাস্ট গঠন করে সরকার। 3 বছরে 2000 চেকের মাধ্যমে 88 কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানে না অনেকে। অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে। যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের এককালীন বড় অঙ্কের টাকার সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার 30 দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়। যাচাই বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন 5 লাখ টাকা দেয়া হয়। আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেয়া হয় 3 লাখ টাকা, এবং যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে তিনি পান 1 লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকেই টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করছেন কেউ কেউ। তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হয় সে সম্পর্কে জানেন না। আমাদেরকে ফোন করে জানাইছে এবং আমরা এখানে আসছি, আমাদেরকে 5 লক্ষ টাকা সহায়তা করছে, ওনারা চেক প্রদান করছে। অঙ্গহানির জন্য হলো 3 লক্ষ টাকা, আর একবারে যে নিহত তার জন্য 5 লক্ষ টাকা। কিন্তু আমাকে আজকে
1 লক্ষ টাকা দিছে আর 2 লক্ষ টাকা দেয় না। সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যেত, আমার সন্তানদের মুখে একটু ডাল ভাত তুলে দিতে পারতাম। আমি খুব অভাবে আছি। 2023 সালের এপ্রিল থেকে 2025 সালের 20 অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 1925 পরিবারকে 88 কোটি 82 লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বোর্ডের তহবিলে এখনো পড়ে আছে 220 কোটি টাকা। রিসিভ করেছি 307 কোটি টাকা। এর মধ্যে আমরা ইনভেস্টমেন্টে গেছি, আর অ্যাপ্রক্সিমেটলি এখন 22 সাল থেকে এখন পর্যন্ত 88 কোটি টাকা বেশি আমরা ডিসবার্স করেছি। প্রায় 2000 চেক আমরা দিয়ে দিয়েছি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার গণমাধ্যমের খবরের কপি, মামলার নথি ও হাসপাতালের চিকিৎসার তথ্য বা মৃত্যুর সনদ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 12 নভেম্বরের মধ্যে যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারির দাবি জানিয়েছেন বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। তাদের অভিযোগ, অন্য ক্যাডারের কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের 12 বছরের বেশি সময় ধরে বঞ্চিত করা হচ্ছে। রাজধানীর ওসমান গনি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নেন বিভিন্ন জেলায় কর্মরত 32 থেকে 43তম ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। তাদের অভিযোগ, 37তম ব্যাচ পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতির যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বা ডিপিসির সভা হচ্ছে না, ফলে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমাদের 33 বেসে অন্যান্য ক্যাডারে যারা প্রশাসনে আছে তারা এডিসি হয়ে গেছে আরো 1-2 বছর আগে, অথচ 12 বছরে আমি আমার ন্যায্য পদোন্নতিটুকু পাইনি। তাদের 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা প্রভাষক পদেই আছেন। এই বঞ্চনা, এই বৈষম্য আসলে আমরা মানতে চাই না। এর জন্য আমরা আমাদের সহকর্মীর সাথে একত্রতা পোষণ করার জন্য এখানে এসেছি। পরে সংবাদ সম্মেলনে প্রভাষকরা দাবি জানান, রোববারের মধ্যে ডিপিসি সভা করতে হবে। এছাড়া 12 নভেম্বরের মধ্যে যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারি করতে হবে। 2 নভেম্বরের মধ্যে যদি ডিপিসির কোনো তারিখ না পাই এবং পদোন্নতির এই সমস্যাটি সমাধান না করা হয়, তাহলে আমরা আগামী 2 নভেম্বর বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ লাগাতার কর্মসূচির ঘোষণা করবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙ্গামাটির রাজবন বিহারে চলছে 49তম কঠিন চিবর দান উৎসব। বৃহস্পতিবার বিকেলে বেইন ঘর উদ্বোধনের মধ্য দিয়ে দুদিনের এই দানোৎসব শুরু হয়, চলবে শুক্রবার বিকেল পর্যন্ত। অনুষ্ঠানে যোগ দিতে পার্বত্য চট্টগ্রাম ছাড়াও দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন রাঙ্গামাটিতে। কঠিন চিবর দান আয়োজন ঘিরে উৎসবের আমেজ রাঙ্গামাটিতে। রাজবন বিহার এলাকায় বসেছে ঐতিহ্যবাহী পিঠাসহ নানান হস্তশিল্প মেলা। পঞ্চশীল গ্রহণ ও চরকায় সুতা কেটে 24 ঘন্টার বেইন বুনন কাজের উদ্বোধন করেন নারী উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা। যার যার কাপড়টা সে বুনবে, সে করবে, কিন্তু এখন ব্যবসা করার জন্য মেয়েরা নিজেদের জন্য করতেছে, বিক্রিও করতেছে, উপার্জনও করতেছে। কাজে এটা কোনো দিন এটা হারিয়ে যাবে না। উদ্বোধন শেষে বুনন কাজ শুরু করেন শত শত পুণ্যার্থী। তাদের বিশ্বাস, কঠিন চিবর দানের কারণে সুখ শান্তি অর্জনের পাশাপাশি পরবর্তী জন্মের সুখ লাভ করা যায়। তুলা থেকে সুতা তৈরি করে, সুতা থেকে বেন বুনন করবে, এগুলা 24 ঘন্টার ভিতরে করা যায়। পিচ্ছের সকল জীব আমরা সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করব এই পুণ্যের মাধ্যমে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে রাঙ্গামাটি শহরের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ধর্মীয় উৎসব পালন করতে পারে সেজন্য আমরা সিকিউরিটি কনসার্ন যেসব বিষয়গুলো আছে, যেমন আপনি সিসিটিভি ক্যামেরা বলেন, ড্রোন বলেন, বা আমরা অন্যান্যভাবে যেগুলো সার্ভিলেন্স, এগুলোর মাধ্যমে আমরা সর্বোত্তক প্রস্তুতি আমাদের আছে। 24 ঘন্টার মধ্যে তৈরি চিবর শুক্রবার বিকেলে রাজবন বিহারের ভিক্ষুদের উদ্দেশ্যে দান করা হবে। 1972 সালে রাঙ্গামাটির লংগদুতে কঠিন চিবর দান প্রচলন করেন পরিনির্বাপিত বনভান্তে। এরপর থেকে ধারাবাহিকভাবে তা পালন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাই।